বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে কমপ্লিটিং অফ সেন্টেন্স নিয়ে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স একদম সহজ করে দেব। ঠিক আছে? তোমরা কমপ্লেক্স সেন্টেন্স পরীক্ষায় 5-এর মধ্যে 5 মার্কস অনায়াসে তুলে ফেলতে পারবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবে। আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য যে প্রয়োজনীয় ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমি নিয়ে আসছি, যাতে তোমাদের জন্য প্রত্যেকটা টপিক সহজ হয়ে যায়। তো এইটুকুর জন্য তো আমি তোমাদের কাছে এইটুক দাবি করতেই পারি যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা। ওকে ওকে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে কি, কোনো সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে যদি ইট কি থাকে, কোনো সেন্টেন্সে যদি ইট থাকে বা বস্তু সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে কমপ্লিটিং অংশে উই সাবজেক্ট হিসেবে বসে। তো বিষয়টা কি, যদি কোনো সেন্টেন্সে দেখো ইট আছে বা বস্তু দিয়ে শুরু হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কমপ্লিটের যে অংশ থাকবে সেই অংশে তোমাকে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে কি, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। তো এটা ইট দিয়ে শুরু হয়েছে, বা এখানে যদি কোনো বস্তু দিয়ে শুরু হয় তাহলে কমপ্লিট যে অংশটা কমপ্লিট করতে দিবে তোমাকে, সেই অংশে সাবজেক্ট হিসেবে অবশ্যই তুমি কি ব্যবহার করবা, উই ব্যবহার করবা। তো ইট ইজ হাই টাইম, তো ইট ইজ হাই টাইম এরপরে অ্যান্সারটি কি হয়েছে, উই ডিড দি ওয়ার্ক। তুমি মনে রাখবা ইট ইজ হাই টাইম, এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ইট ইজ হাই টাইম থাকলে জাস্ট তুমি এইটুক মুখস্থ রাখো যে উই ডিড দি ওয়ার্ক, বাস তোমার অ্যান্সার কিন্তু হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, তাছাড়া যদি তুমি সূত্র দিয়ে মনে রাখতে চাও তাহলে সেটা হচ্ছে কি, ইট ইজ হাই টাইমের পরে কি করতে হয়, সাবজেক্ট তারপরে ভার্ব টু প্লাস আদার ওয়ার্ড বসাইতে হয়। ঠিক আছে? এবার দেখো যে দ্য উইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট উই কুড নট ইমাজিন। তো তোমার প্রশ্নে কি ছিল, দি উইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট, মানে বাতাস এতই শক্তিশালী ছিল যে, অ্যান্সারটা কি, উই কুড নট ইমাজিন, আমরা কল্পনাও করতে পারি নাই। তো যদি সো ডট ডট দ্যাট থাকে, মানে এখানে কি আছে, সো আছে তারপর হচ্ছে দ্যাট আছে, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি, সেক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে তোমাকে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ক্যান বা কুড বসাইতে হবে, তারপরে ভার্ব ওয়ান বসাইতে হবে, তারপরে আদার ওয়ার্ড বসাইতে হবে। তো এইখানে দেখো, যেহেতু বাতাসটা অবশ্যই একটা বস্তু, এটা কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, এই জন্য আমরা এখানে কি করছি, উই নিয়ে আসছি। আর যদি এটা কোনো ব্যক্তি হইতো তাহলে এখানে যদি কোনো ছেলের নাম থাকতো, ধরো রহিম, মেয়ের নাম থাকতো রহিমা, তাহলে ছেলের নাম হলে আমরা হি ব্যবহার করতাম এই পাশে, হ্যাঁ, আর মেয়ের নাম হলে আমরা সি ব্যবহার করতাম। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী রুলে। পরবর্তী রুলটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ প্লাস অ্যাফার্মেটিভ, নেগেটিভ প্লাস নেগেটিভ। অর্থাৎ তোমার প্রথম অংশটা যদি অ্যাফার্মেটিভ দেওয়া হয় তাহলে দ্বিতীয় অংশ তোমার অ্যাফার্মেটিভ হবে, প্রথম অংশ যদি নেগেটিভ হয় তাহলে দ্বিতীয় অংশ কি হবে, নেগেটিভ হবে। এখন জাস্ট তুমি তিনটা স্ট্রাকচার মুখস্থ করে নাও, যে ভার্ব ওয়ান যদি পাও তাহলে সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। এইটা যখন দেখবা যে কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব ওয়ান আছে, তাহলে সেক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। যদি হ্যাড বা ভার্ব টু থাকে তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস কুড বা উড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। আর যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস আদার ওয়ার্ড। এখন এই যে তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার জন্য এই রুলসগুলোর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ ইফ দিয়ে শুরু হলো তোমার সেন্টেন্সটা, এস দিয়ে শুরু হইলো, সিন্স দিয়ে শুরু হইলো, আনলেস, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপরে টিল, আনটিল, বাই প্লাস আইএনজি, হ্যাঁ, উইদাউট প্লাস আইএনজি, অথবা শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, এরকম বাক্য থাকলেও তুমি জাস্ট এই তিনটা স্ট্রাকচার মনে রেখে তুমি কতগুলা করে ফেলতে পারতেছো। এখানে দেখো কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা রুলস, মাত্র তিনটা পড়লেই তুমি 13টা রুলস কিন্তু তুমি অনায়াসে তোমার হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি আছে, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড,
এখানে আছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে অ্যান্সারটা কি? ইউ ক্যান গেট সাকসেস, ইউ ক্যান গেট সাকসেস। তো দেখো এখানে যেহেতু ভার্ব ওয়ান পাইছি আমরা, ভার্ব ওয়ান পেলে তো এখানে প্রথমত আমাদের সাবজেক্টটা বসাইতে হবে। এখানে ইউ ছিল, এজন্য আমরা ইউই বসাইছি। এরপরে তোমার কি করতে হবে? ক্যান বা উইল বসাইতে হবে। তো আমরা এখানে ক্যান বসাইছি, তারপরে ভার্ব ওয়ান বসাইছি, তারপরে আদার ওয়ার্ড বসাইছি। ওকে, এইভাবে ইফ ইউ ওয়ার্ক হার্ড। এখানে দেখো ভার্ব টু আছে, ভার্ব টু আছে, এই জন্য সাবজেক্টের পরিবর্তে কুড আসবে, তো কুড গেট সাকসেস। ঠিক আছে, কুড গেট সাকসেস অ্যান্সার হয়ে গেছে। এবার যদি এরকম থাকে ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, তাহলে এই ক্ষেত্রে কি হবে? ইউ উড হ্যাভ গট সাকসেস। ঠিক আছে, উড হ্যাভ, উড হ্যাভ থাকার কারণে এখানে গেট দিলে চলবে না, এখানে কিন্তু কি দিতে হবে? গট। ঠিক আছে, গেট, গট, গট বা গটেন। এখানে উড হ্যাভের পরে গট বা গটেন দিলে অ্যান্সারটা হয়ে যায়। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ গট সাকসেস। ঠিক আছে, ওকে। এইবার দেখো সিন্স। সিন্সের অর্থ যদি হতে বোঝায়, মানে হতে বুঝাইছে কোন সময়? যখন সিন্স বা এস ইফ। সিন্স অর্থ কি? হতে, আর এস ইফ অর্থ হয়েছে যেন। তো সিন্সের প্রথম অংশে যদি প্রেজেন্ট থাকে, হ্যাঁ, তাহলে পরের অংশ তোমার কি লিখতে হবে? সাবজেক্ট বসায় মিট ফার্স্ট বা নিউ এভরিথিং, মিট ফার্স্ট অথবা নিউ এভরিথিং। এই সেন্সটা বা এস ইফটা যখন মাঝখানে পড়ে যাবে, ঠিক আছে, মানে একটা সেন্টেন্সের মাঝখানে পড়ে যাবে, তখন যদি এই সেন্স বা এস ইফের আগে যদি প্রেজেন্ট থাকে, মানে প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি জাস্ট মুখস্থ রাখবা সাবজেক্টের পরে মিট ফার্স্ট, এটা সিন্সের জন্য, আর সাবজেক্টের পরে নিউ এভরিথিং, এটা হচ্ছে এস ইফের জন্য। ঠিক আছে, আবার সিন্সের আগে যদি পাস্ট থাকে, তাহলে সিন্সের জন্য তুমি মনে রাখবা সাবজেক্টের পরে হ্যাড মিট ফার্স্ট, এবং এস ইফের জন্য সাবজেক্টের পরে হ্যাড নন এভরিথিং। যেমন এখানে কি আছে? ইট ইজ মেনি ইয়ার সিন্স, তারপরে উই মিট ফার্স্ট। তো এখানে সিন্সটা কোথায় পড়ছে? মাঝখানে পড়ে গেছে। তো এই মাঝখানে পড়ার কারণে এই সিন্সের আগে কি আছে? প্রেজেন্ট আছে, ইট ইজ মেনি ইয়ার্স। তার মানে এখানে ইজ আছে, তার মানে এটা প্রেজেন্টে আছে, তার মানে এরপরে কি করতে হবে? পাস্ট করতে হবে। তো এখানে যদি তুমি জাস্ট লিখে দাও ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, জাস্ট এখানে আমরা কি লিখবো? উই মিট ফার্স্ট, বাক্য হয়ে গেল। এরপর যদি থাকে ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কি? উই হ্যাড মিট ফার্স্ট, উই হ্যাড মিট ফার্স্ট। ঠিক আছে, ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, এখানে লিখতে হবে উই হ্যাড মিট ফার্স্ট। কেন উই হ্যাড মিট ফার্স্টটা কেন লিখলাম আমরা? তার কারণ হচ্ছে এখানে দেখো সিন্সের আগে কিন্তু পাস্ট রয়েছে, পাস্ট থাকার কারণে এখানে আমাদের লিখতে হয়েছে কি? উই হ্যাড মিট ফার্স্ট। এরপর দেখো যদি এস ইফের আগে ভার্ব ওয়ান থাকে, মানে প্রেজেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে হি নিউ এভরিথিং, অর্থাৎ সাবজেক্টের পরে তুমি কি বসাতে দেবা? হি, এখানে সাবজেক্ট, তারপর তুমি বসাই দিচ্ছ নিউ এভরিথিং। আর এস ইফের আগে যদি ভার্ব টু থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে? সাবজেক্ট বসায় হ্যাড নন এভরিথিং। ঠিক আছে, এখানে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টে লেখা হয়েছে, যেহেতু এখানে ভার্ব টু, এই জন্য আমরা লিখছি কি? হ্যাড নন এভরিথিং। এরপরে আমরা 4 নাম্বার যে রুলটা আছে সেটাতে যাই। অবজেক্ট যদি ব্যক্তি হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসে। কোনো সেন্টেন্সে, কমপ্লিট সেন্টেন্সে যদি তুমি দেখো অবজেক্ট কোনো ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে তোমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে এবং বাকি অংশগুলো লিখতে হবে, মানে অবজেক্টটা লিখতে হবে। ঠিক আছে, আর অবজেক্ট যদি বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। ওকে, তো এইখানে দেখো যে আই স হিম, তো এই আই স হিম এই বাক্যটা তুমি খেয়াল করো যে আই স হিম, এই বাক্যের মধ্যে আই স হিম, তো এখানে অবজেক্ট কোনটা? হিম। তো যেহেতু এটা একটা ব্যক্তি, হিম তো কোনো না কোনো ব্যক্তি, তো এজন্য ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। গোয়িং টু মার্কেট, আই স হিম গোয়িং টু মার্কেট, আমি তাকে দেখলাম বাজারে যাইতে। হ্যাঁ, এরপর দেখো উই ইট ফুডস, এখানে অবজেক্ট হচ্ছে ফুডস, মানে এটা খাবার। তো খাবার তো আসলে কোনো ব্যক্তি নয়, একটা বস্তু। তো বস্তু হওয়ার কারণে এখানে কি হবে? টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ আমরা খাবার খাই, কেন খাবার খাই? টু লিভ, বাঁচার জন্য। ঠিক আছে, উই ইট ফুডস টু লিভ। এরপর দেখো যে রুল 5-এ আসছি, যে লিস্ট মানে হচ্ছে পাশে ভয় বা নইলে। লিস্ট কথাটা কোনো সেন্টেন্স যদি পাও, তাহলে তুমি সাবজেক্টের পরে শুড বসায় দিবা, ভার্ব ওয়ান বা প্লাস আদার ওয়ার্ড বসায় দিবা। হ্যাঁ, লিস্ট কথাটা পাইলে সাবজেক্টের পরে শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড, অথবা
লিস্ট থাকলে সাবজেক্টের পরে শুড মিস দ্য পয়েন্ট বসায় দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। লিস্ট থাকলে সাবজেক্টের পরে তুমি কি বসায় দিলা, শুড মিস দ্য পয়েন্ট অথবা শুড মিস দ্য বাস, শুড মিস দ্য ট্রেন, এগুলো দিলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে আছে হি ওয়ার্কস ফার্স্ট লিস্ট, তো এই লিস্ট কথাটা আমরা পাইছি। লিস্ট কথাটা পাওয়ার কারণে আমরা সাবজেক্টের পরে জাস্ট যদি বসায় দিই হি শুড মিস দ্য পয়েন্ট, তাহলে অ্যান্সারটা হয়ে গেলো হি শুড মিস দ্য পয়েন্ট। জাস্ট তুমি এইটুকু মুখস্থ রাখবা, শুড মিস দ্য পয়েন্ট, অর্থাৎ সাবজেক্টের পরে তোমাকে শুড মিস দ্য পয়েন্টটা বসাইতে হবে। অথবা এখানে যদি তুমি লেখো শুড মিস দ্য বাস, শুড মিস দ্য ট্রেন, তাহলেও কিন্তু অ্যান্সারটা হবে। ওকে ওকে, আমরা চলে যাব এর পরবর্তী যে রুলটা আছে, রুল নাম্বার 6, দো অলদো যুক্ত বাক্য। দো অলদো যুক্ত বাক্য কমপ্লিট করতে হলে একটি অংশ অপর অংশের বিপরীত হবে। ঠিক আছে, এটা যদি তুমি না লিখতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি এই টেকনিকটা ফলো করবা যে সাবজেক্ট প্লাস ক্যান গেট পিস যদি নেগেটিভ হয়, মানে যে অংশটা তোমার কমপ্লিট সেন্টেন্স করতে দিছে সেই অংশটা যদি নেগেটিভ হয় তাহলে তুমি লিখবা সাবজেক্ট প্লাস ক্যান গেট পিস। আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তুমি লিখবা ক্যান নট গেট পিস। অ্যাফার্মেটিভ বলতে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ বুঝাবো আর একটা কি পজিটিভ বুঝাবো। পজিটিভ বুঝাইলে ক্যান নট গেট পিস, আর যদি নেগেটিভ বুঝায় তাহলে ক্যান গেট পিস কথাটা ব্যবহার করতে হবে। যেমন দো হি ইজ পুয়ার, তো এখানে একটা নেগেটিভ শব্দ আছে পুয়ার। পুয়ার শব্দটা কি নেগেটিভ, কারণ কেন নেগেটিভ, মানুষ যা চায় না তাই হচ্ছে নেগেটিভ। মানে যেসব জিনিস মানুষ চায় না, যেমন গরিব, কেউ গরিব হতে চায় না, তাহলে এই গরিব শব্দটা কি নেগেটিভ। আবার মানুষ ধনী হতে চায়, হ্যাঁ প্রত্যেকেই আমরা ধনী হতে চাই, তাহলে ধনী হওয়াটা কি পজিটিভ। তো এখানে নেগেটিভ শব্দের কারণে এটা এই অ্যান্সারটা পজিটিভ রাখতে হয়েছে, তাহলে হি ক্যান গেট পিস। আর এখানে পজিটিভ থাকার কারণে হচ্ছে কি হি ক্যান নট গেট পিস। তো দেখো দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ক্যান গেট পিস, সে শান্তি পায়। দো হি ইজ রিচ, সে হচ্ছে ধনী কিন্তু সে শান্তি পায় না। ওকে, উইশ বা উড দ্যাট যুক্ত বাক্যকে কমপ্লিট করতে হলে সাবজেক্টের পরে ওয়ার বসায় দিবা, তারপরে এ অ্যান বসায় দিবা, তারপরে একটা নাউন বসায় দিবা। ঠিক আছে, যেমন আই উইশ, আই ওয়ারে কিং, আই উইশ আই ওয়ারে কিং। তো এখানে সাবজেক্ট কি ছিল, আই ছিল, তারপরে ওয়ার বসাইছো, তারপরে এ বসাইছো, তারপরে এখানে তোমার কি হওয়ার ইচ্ছা থাকে, রাজা হওয়ার ইচ্ছা থাকে। আই উইশ আই ওয়ারে কিং, আমার ইচ্ছা থাকে আমি যদি রাজা হইতাম। যদি এখানে তুমি দিতা আই উইশ আই ওয়ারে হিরো, আই উইশ আই ওয়ার এ ডক্টর, আই উইশ আই ওয়ার এ মিলিয়নেয়ার, হ্যাঁ তাহলে ওইটা হয়ে যেত। ওকে, আচ্ছা এরপরে উড দ্যাট থাকলেও একই নিয়ম, উড দ্যাট আই ওয়ার এ কিং, উড দ্যাট আই ওয়ার এ কিং, অর্থাৎ উড দ্যাট এরপরে একটা সাবজেক্ট বসাইতে হবে, তারপর ওয়ার, তারপর এ বসাবা, তারপরে কিংটা বসায় দেবা। ওকে ওকে, এইবার আসি আমরা 8 নাম্বারে, নো সোনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। নো সোনার হ্যাড ডট ডট দেন, দেন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, তারপরে স্কেয়ারসলি হ্যাড ডট ডট হোয়েন, তারপরে অ্যাজ সুন অ্যাজ ডট ডট কমা, হোয়েন ডট ডট কমা। তো এরকম এই ফ্রেজগুলো থাকলে তুমি কি করবা, ভিন্ন একটা সাবজেক্ট ব্যবহার করবা, তারপরে ভার্ব টু প্লাস আদার ওয়ার্ড বসায় দিবা, অথবা সাবজেক্টের পরে জাস্ট তুমি কি করলা কেমটা বসায় দিলা, তাহলে অ্যান্সারটা হয়ে গেল। ওকে, যেমন নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন হি কেম। তো এখানে দেখো নো সুনার হ্যাড, এখানে আই ছিল, তো এই আইটাকে আর আমরা দ্বিতীয়বার নিব না, দ্বিতীয়বার অন্য আরেকটা সাবজেক্ট নিয়ে আসবো। ধরো হি নিয়ে আসছি, হি নিয়ে আসছি, এরপর জাস্ট কেমটা মুখস্থ রাখবা, এই কেমটা বসায় দিলা। এরপরে হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, তারপরে এখানে যেহেতু থিপ ছিল, হ্যাঁ চোর ছিল, চোর, তো এখানে এখানে থিপটা আর ব্যবহার না করে হি বসায় দিলা, হি বসায় দেওয়ার পরে কেম বসায় দিলা, অ্যান্সারটা হয়ে গেল। এরপর আসি আমরা রিলেটিভ প্রোনাউনের রুলসে। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন যদি কোনো ব্যক্তি হয়, ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসে হু। তো হু যদি থাকে তাহলে এরপরে মনে রাখবা ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। ঠিক আছে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি কোনো ব্যক্তি হয়, ব্যক্তির পরে যদি হুটা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। বস্তু হলে তাহলে সেক্ষেত্রে হুইস থাকবে, হুইস উল্লেখ থাকলে ইজ ইউজফুল টু আস অথবা ইজ হার্মফুল টু আস। এখন বস্তু তো দুই ধরনের হয়, একটা হচ্ছে উপকারী বস্তু আর একটা হচ্ছে অপকারী বস্তু। যদি উপকারী বস্তু মনে হয় তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা ইজ ইউজফুল টু আস, আর যদি অপকারী বস্তু মনে হয় তাহলে ইজ হার্মফুল ফর আস। ওকে, এরপর যদি স্থান বোঝায় তাহলে হোয়ার হি লিভস ব্যবহার করতে হবে। এই সময় যদি বোঝায় তাহলে হোয়েন হি কামস বা কেম কথাটা ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে এইটা যে রিলেটিভ প্রোনাউনগুলো এখানে বসবে, আমরা এটা বুঝবো কেমনি।
এটা বোঝার উপায় হচ্ছে দেখো যে এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, একটা গ্রাম্য ডাক্তার একটা ব্যক্তি। তার মানে এইখানে দেখো যেটা গ্রাম্য ডাক্তার সেইটাই হচ্ছে ব্যক্তি, মানে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তো যেহেতু গ্রাম্য ডাক্তার তাহলে সে একজন ব্যক্তি বুঝাইতেছে, এজন্য এখানে আমরা হু ব্যবহার করছি, হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। জাস্ট হু বসাইয়া তুমি জাস্ট এটা মুখস্থ রাখবা, ব্যক্তির জন্য হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার, ব্যক্তি হইলে তুমি জাস্ট মনে রাখবা কি হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। এভাবে যদি বস্তু হয়, যেমন এখানে আছে ইট ইজ ট্রি প্লান্টেশন, তার মানে যেটা ইট ওইটাই কিন্তু ট্রি প্লান্টেশন, তার মানে সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই। তো যেহেতু ট্রি প্লান্টেশন এটা কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, তো অবশ্যই বৃক্ষরোপণ তো একটা উপকারী বিষয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হুইচ ইজ ইউজফুল টু আস, হুইচ ইজ ইউজফুল টু আস, তার মানে বস্তুর জন্য আমরা মনে রাখবো হুইচ ইজ ইউজফুল টু আস। এরপর যদি জায়গা হয়, জায়গা বোঝায়, যেটা টাঙ্গাইল ওইটাই কিন্তু প্লেস, তার মানে টাঙ্গাইলই হচ্ছে স্থানের নাম, তাই না? তার মানে সাবজেক্ট আর অবজেক্ট এক, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা জায়গা, জায়গা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে হোয়ার হি লিভস, জায়গার নাম বোঝালে হোয়ার হি লিভস। এরপর দেখো 1971 ইজ দি ইয়ার, মানে যেটা 1971 ওইটাই কিন্তু ওই সাল, যেটা 1971 ওটাই সাল, তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হোয়েন উই গট ফ্রিডম, এটা দিতে পারো, অথবা হোয়েন হি কেম, হোয়েন হি কেম, অর্থাৎ যদি সময় বোঝায় বা সাল বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তুমি জাস্ট এখানে লিখবা হোয়েন হি কেম, হোয়েন হি কেম বসে দিলে অ্যান্সারটা হয়ে গেল। এছাড়া প্রবাদ বাক্য তোমাকে শিখতে হবে, তুমি কখন প্রবাদ বাক্য ব্যবহার করতে পারবা কমপ্লিটিং অফ সেন্টেন্সে, যদি এরকম থাকে দেয়ার গোস এ প্রবাদ দ্যাট, অর্থাৎ প্রবাদে আছে যে, প্রবাদে আছে যে, অর্থাৎ দেয়ার গোস এ প্রবাদ দ্যাট, এরকম থাকলে তোমাকে কি করতে হবে, একটা প্রবাদ বাক্য ব্যবহার করতে হবে, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে? অথবা এটা যদি থাকে ইট ইজ সেইড দ্যাট, তাহলেও তোমাকে সেক্ষেত্রে ওই বাক্যে কি করতে হবে, প্রবাদ বাক্য ব্যবহার করতে হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ দেয়ার গোস এ প্রবাদ দ্যাট অথবা ইট ইজ সেইড দ্যাট, এরকম থাকলে তারপরে তুমি প্রবাদ বাক্য বসায় দেবা। এখন যদি এরকম থাকলো যে ইউনাইটেড উই স্ট্যান্ড, মানে প্রবাদের অর্ধেক দেওয়া থাকলো, প্রবাদ বাক্যের অর্ধেক দেওয়া থাকলো, তাহলে তোমাকে সেক্ষেত্রে বাকি অর্ধেক লিখতে হবে। যেমন এখানে কি আছে, ডিভাইডেড উই ফল, ডিভাইডেড উই ফল, অর্থাৎ ইউনাইটেড উই স্ট্যান্ড এটুক দেওয়া আছে, তোমাকে মনে রাখতে হবে কি ডিভাইডেড উই ফল। তো এই ছিল আজকের আলোচনা কমপ্লিটিং অফ সেন্টেন্স। আশা করি এখানে আমি যে ইনস্ট্রাকশনগুলো তোমাদের দিছি এই ইনস্ট্রাকশন যদি তুমি 100% ফলো করতে পারো তাহলে অবশ্যই তুমি কমপ্লিটিং অফ সেন্টেন্সে 5-এ 5 নাম্বার এনশিওর করে ফেলতে পারো।